শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাঝখানের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্ব শরণার্থী দিবস আজ। ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তৃতীয় দেশে পুনর্বাসন বাধাগ্রস্ত হবে প্রত্যাবাসন, বলছে কমিশন। দেশজুড়ে বাড়ছেই ডেঙ্গুর প্রকোপ। ঝুঁকিপূর্ণ ১১ জেলার মধ্যে সর্বোচ্চ সংক্রমণ বরগুনায়। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মশা নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনীর ৫ গ্রাম। ভেসে গেছে মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন স্থানীয়রা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। এদিকে ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। বিচ্ছিন্নভাবে ১১টি দেশে প্রায় ৫,০০০ রোহিঙ্গাকে পুনর্বাসন করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। কিন্তু শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তৃতীয় দেশে পুনর্বাসন প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা দীর্ঘ ৮ বছর আগে পালিয়ে আসে বাংলাদেশে। নানা আলোচনার পরও ফেরত পাঠানো সম্ভব হয়নি রোহিঙ্গাদের। তবে তাদের মধ্য থেকে প্রায় ৫,০০০ রোহিঙ্গাকে বিশ্বের ১১টি দেশে পুনর্বাসনের উদ্যোগ নেয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। কিন্তু আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন, তৃতীয় দেশে পুনর্বাসন কোনো স্থায়ী সমাধান নয়। নিজ দেশে ফিরতে চান তারা। মানুষ আরা এড়ে গেলে আরা কেঙ্গুচি মারা আঁধো যাইবি আরাইয়ান বিদেশের মাঝে এলমদারে নিজে বললা আরাইয়ান নসাই শিক্ষিত মানুষজন কুয়াশা জোন আছে বিয়া করলে আরাত দেশ তারা ফেরত যে ফেললে আরাত দেশ আরা ফাইলে আরাত নিজর দা আছে অরিজিনাল হোমল্যান্ড যে আনা জানত জুলুম করিয়ারে তাহলে বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়ে 2017 মধ্যে বাংলাদেশে আরার ইনসানের হাতে তাহলে আরার টেম্পোরারি তাহলে বাঁচালিয়ে শেল্টার করে বেশা বেশি শুকরিয়া রিসেটল করিয়ান আরার সলিউশন ন কিন্তু সিকিউরিটি ছিল ইয়ারে ইউএনআর দে বাংলাদেশে ১,০০০ জনদের দলীয় হিন্দুরা রিজেক্ট নকরি। শিক্ষিত রোহিঙ্গাদের মধ্যে তৃতীয় দেশে চলে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাওয়ায় নিজ দেশে ফেরার বিষয়ে অনাগ্রহ তৈরি হচ্ছে। এতে প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রিসেটেলমেন্টের একটা বিরূপ প্রতিক্রিয়া অনস্বীকার্য। সেটি হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে এই মনোভাব তৈরি হয় যে সে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া কোনো একটা দেশে সেটেল হবে। হয়তো ১,০০০-এর ভিতরে একজন যাবে, কিন্তু ১,০০০-ই মনে করে সে যাবে। তাতে করে তার দেশে ফেরার যে আগ্রহ সেটি ক্ষতিগ্রস্ত হয় বলে আমি বিশ্বাস করি। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যার মধ্যে ২,০৪,২৭৪টি পরিবারের ১০,০৫,৫২০ জন নিবন্ধিত। এছাড়াও প্রতিবছর নতুন জন্ম নিচ্ছে প্রায় ৩৫,০০০ শিশু। মিয়ানমারের জান্তা সরকার সর্বশেষ ১,৮০,০০০ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত দিতে সম্মত হলেও সম্প্রতি বাংলাদেশে নতুন করে ঢুকে পড়েছে আরও ১,১৮,০০০ রোহিঙ্গা। রোহিঙ্গা সমস্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের স্থায়ী সমাধান গ্রহণ করা হলে নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবে স্থানীয়রা। এমনটাই বলছেন স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, লম্বাসিয়া রোহিঙ্গা শিবির, উখিয়া, কক্সবাজার। নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের উপর চাপ বৃদ্ধি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি বিষয়টিকে বিশ্বের ভয়াবহ মানবিক সংকট হিসেবে উল্লেখ করে এর দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বর্তমানে কক্সবাজারে ১৪ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা দেশের মানবিক প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তারেক রহমান।
দেশের বিভিন্ন এলাকায় বাড়ছেই ডেঙ্গুর প্রকোপ। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 11 জেলা। সর্বোচ্চ সংক্রমিত এলাকা বরগুনা ছাড়াও বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার, মাদারীপুর, পিরোজপুর ও চাঁদপুরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দিন দিন খারাপ হয়ে পড়ছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় জেলায় ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা না ঘটলেও নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 57 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2105 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় 20 জনের মৃত্যু হয়েছে। হটস্পট ঘোষণা করায় রোগীরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এদিকে কুমিল্লায় গত 24 ঘন্টায় নতুন করে 10 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি যেসব মশার ওষুধ ছিটানো হয়েছে সেগুলোতে মশা উপদ্রব কমেনি বলে জানান তারা। দর্শক, কিছুক্ষণ আগে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মুশফিক আরিফ। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় আরও 83 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় 2188 জন রোগী শনাক্ত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার সবচেয়ে ডেঙ্গু প্রবণ এরিয়া, বরগুনার আমতলার পাড় এলাকায়। আমার পাশে একটি খাল রয়েছে। আমতলার খালটি জলাবদ্ধ অবস্থায় থাকার কারণে এখানে কিন্তু এডিস মশার উৎপত্তি হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বরগুনা পৌর শহরে তারা কাজ শুরু করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে। খাল পরিষ্কার, বাসাবাড়ির আঙিনা সহ বিভিন্ন পরিচ্ছন্ন অভিযানে তারা অংশগ্রহণ করছে। তাদের অভিযোগ রয়েছে এসব এলাকায় বেশ কয়েকটি ড্রেন জলবদ্ধ অবস্থায় থাকার কারণে এখানে কিন্তু এডিস মশার উৎপত্তি হচ্ছে। বেশ কিছু ড্রেন কিন্তু ব্যক্তিগতভাবে দখল করে নিয়ে এসব জলাবদ্ধতার সৃষ্টি করছে। এদিকে বরগুনা পৌরসভা কিন্তু এখনো মশক নিধন কার্যক্রম শুরু করতে পারেনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড বর্ষণের কারণে এই মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা জানিয়েছে যে রোদ না ওঠা পর্যন্ত তাদের মশক নিধন কার্যক্রম তারা শুরু করতে পারবে না। এদিকে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে আইইডিসিআর তারা শঙ্কা প্রকাশ করেছে যে এই জলাবদ্ধতার কারণে এডিস মশার উৎপত্তি আরও বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে 5টি গ্রাম। গতরাতে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া সহদেব বৈদ্যের বাড়ি সংলগ্ন মুহুরী বাঁধের একটি অংশ ও গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের। এজন্য পানি উন্নয়ন বোর্ড দায়ী করছেন স্থানীয়রা। বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, নদীর পানি কমলে ভেঙে যাওয়া অংশ মেরামতের কাজ হবে। এদিকে সিলোনিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে পরশুরামের মণিপুর গ্রামের নিচু এলাকা। বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তরবড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। দর্শক, ফেনীর পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের প্রতিনিধি জমির বেগ। টানা বর্ষণে ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর উত্তর বড়ইয়া গ্রামের বণিকপাড়া এই বাঁধটি ভেঙে যায় গতকাল রাতে। ভেঙে যাওয়ার পর কিন্তু এই এলাকা মোটামুটি প্লাবিত ছিল। এই মুহূর্তে পানি অনেকটা কমে গেছে। প্রতি বছরই এই বন্যার মৌসুমে, এই পানির মৌসুমে, বর্ষার মৌসুমে ফেনীর ফুলগাজী ও পরশুরামের প্রায় অঞ্চলে কিন্তু বাঁধ ভেঙে যায়। গত বছরও শরণকালী বন্যায় এই অঞ্চলে প্রায় পুরো এলাকা এবং পুরো জেলা প্লাবিত হয়েছিল। গতকালে বন্যা, এখানে বন্যা হওয়ার আগে ফেনী ফুলগাজী বাজারে যে গার্ডওয়াল ছিল, গার্ডওয়ালের উপর দিয়ে পানি প্রবেশ করে, লোকালয়ে পানি প্রবেশ করে। পরশুরাম উপজেলারও একটি স্থানে, মির্জানগরে একটি স্থানে পানি ওভারফ্লো হয়ে লোকালয়ে নিম্নাঞ্চলে প্রবেশ করে। এই মুহূর্তে পানি অনেকটা নামা শুরু করেছে। তবে বন্যায় কিন্তু অ্যাকচুয়ালি তেমন পানিবন্দি নেই। নিম্নাঞ্চলে কিছু বাড়িঘরে একটু পানি প্রবেশ করেছে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সর্বশেষ। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 9 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির বাজার। তবে কমেছে সব ধরনের ডিমের দাম। সবজি ও মুদি পণ্যের দাম স্থিতিশীল আছে। মাশরাক রাহাতের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে চালের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে।
তারপরও হঠাৎ করে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 9 টাকা পর্যন্ত বেড়েছে। চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ আছে কিনা তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন ক্রেতারা। আহ্বান জানিয়েছেন বাজারে তদারকি বাড়ানোর। চাল প্রচুর দাম বাড়তে, পার বস্তায় 200 থেকে 300 টাকা করে বাড়তি। আমরা নিজেরও জানি না এটা কি কারণে বাড়ে ভাই, কারণ এখানে আমার মনে হয় সিন্ডিকেট মিন্ডিকেট এরকম কোনো কাজ করে ভাই। আনালে ভাই হুট করে ভরা মরশুম আর নতুন চাল আসছে কমবে, ওইভাবে আসলে মনিটরিং হয় না। একদিন এসে হয়তো একটা তালিকা দিয়ে যায়, কিন্তু ওই তালিকা সব সময় ওইভাবে ওনারা মেনে চলে না। সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা বেড়েছে মুরগির দাম, তবে কমেছে সব ধরনের ডিমের দাম। গত সপ্তাহে লাল ডিম বিক্রি করছে 130 টাকা ডজন, এই সপ্তাহে বিক্রি করতে হচ্ছে আপনার 120 টাকা ডজন। আর গত সপ্তাহে আমরা সাদা ডিম বিক্রি করছি 120 টাকা ডজন, এই সপ্তাহে বিক্রি 110 টাকা ডজন। এখন আপনার 310 টাকা কক মুরগি পাইকারি, আমাদের 330 টাকা 40 টাকা বিক্রি করা লাগে। বাজারে মাছের সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম বলছেন সংশ্লিষ্টরা। আমার কাছে মনে হয় সাবেক মিলে মোটামুটি আছে, তবে কিছু কিছু আইটেমটা একটু বেশি আছে আর কি। 2 দিন ধরে একটু মাছের দামটা বাড়তি। দাম যদি আরো দ্বারা কম হইতো, বেচা কিনা ভালো হইতো, আমরা বেচতে পারতাম। সবজির বাজার নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল আছে বেশিরভাগ সবজির দাম। সব আইটেমের সবজি কমের ভিতরে আছে, দাম বাড়ে না তেমন একটা। আপনি পটল 60 টাকা কেজি, লাউ 80 টাকা পিস, শসা 60 টাকা কেজি, 70 টাকা কেজি। একটু বাড়তে আছে, আমরা বাড়লে কি করব, কিনতে আসি, খাইতে আসি। কম্পারিজন করে যদি করি তাহলে আগের তুলনায় এখন ঠিকই আছে। বাজারে মনিটরিংটা বাড়ানো দরকার। বাজারে প্রতিদিনের নিত্য পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য লেখা থাকার নিয়ম থাকলেও বেশিরভাগ দোকানেই এই নিয়ম মানা হচ্ছে না। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সম্প্রতি লোডশেডিং ও প্রচণ্ড তাপদাহে নোয়াখালীর বিভিন্ন খামারে মারা যায় কয়েক হাজার মুরগি। এতে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কোরবানির ঈদের আগের দিন থেকে নোয়াখালীর 9 উপজেলায় চলছে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। সে সময় টানা 1 সপ্তাহ দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টার বেশি বিদ্যুৎ পাননি গ্রাহকরা। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিভিন্ন খামারে মারা গেছে কয়েক হাজার মুরগি। বিপাকে পড়েছেন জেলার পোলট্রি খামারিরা। কোরবানি ঈদের পর থেকে আমার 4000 মুরগি থেকে প্রায় 800-900 মুরগি স্টক করে মারা গেছে। আমরা মরককে পানি মারি ভিজিয়ে রাখি কতক্ষণ পর, কারণ না থাকার কারণে আমরা মোটর দিয়ে পানি উঠাতে পারি না। 2000 মুরগির মধ্যে 4-500 মুরগি আছে, আর 16টা মারা গেছে। অতিরিক্ত গরমে মুরগির ডিমের আকার ছোট হয়, বাজারে কমে গেছে দাম। 1 ঘন্টা কারেন্ট থাকে, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কারেন্ট পাই না থাকার কারণে আমাদের মুরগি, আমাদের ডিম আসতো যেমন 4000 থেকে আমাদের ডিম আসতো 3800, এখানে ডিম আসতেছে 2700। কারণ না থাকায় আমাদের মুরগি এমনি তো মরছে, আরো ডিম উৎপাদনটা আগের থেকে অনেক কমে গেছে। এখন লোডশেডিং কিছুটা কমে আসলেও কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। খামারিদের অভিযোগ, বিভিন্ন সময় ক্ষয়ক্ষতির মুখে পড়লেও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো সহযোগিতা পান না তারা। কোম্পানিগঞ্জে পানি সম্পদ অফিস আছে, আমরা ওই অফিস থেকেও এরকম বারবার আমরা তাদেরকে বলার পরও, এবং আমাদের মৎস্য খামারি ভাইরা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হওয়ার পরও বন্যার, তাদের থেকেও আমরা কোনো ইতিবাচক সাড়া পাই নাই। আমরা তাদেরকে বারবার বলার পরও এরকম কোনো সাড়া পাই নাই। আর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এ খাতে কোনো বরাদ্দ না থাকায় সহযোগিতার তালিকা পাঠিয়েও কাজ হয় না। তারা কোনো ক্রমেই আমাদের প্রাণী সম্পদ দপ্তরগুলি যে আছে উপজেলায়, ওইখানে তারা আমাদের যে লজিস্টিকগুলি আছে তারা এগুলি নিতে আসে না, তারা আমাদেরকে জানায়ও নাই। আর আমরা যদি খবর পাই আমরা অবশ্যই ওইখানে যাব। আমি আমার অফিসারদেরকে বলে দিয়েছি যে তারা যেন প্রত্যেকটি খামারে যোগাযোগ করে কি কি ক্ষতি হয়েছে জানায়। তো আমরা সাধারণত ক্ষতির তালিকা করি, দুর্ভাগ্য একটাই, আমরা প্রাণী সম্পদ কখনোই প্রণোদনা পাই নাই। পোল্ট্রি শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ও ক্ষতিপূরণ দাবি খামারিদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাজধানীতে জমে উঠেছে জাতীয় ফল মেলা। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে আয়োজিত মেলায় পাওয়া যাচ্ছে আম, কাঁঠাল, আনারস, লিচু, জাম সহ শতাধিক প্রকারের দেশীয় ফল। মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ফল বাগানীরা। এক ছাদের নিচে সব ধরনের ফল পাওয়ায় মানুষের আগ্রহও বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আমবাগানী সেলিম রেজা। তার 100 বিঘার বাগান কীটনাশক মুক্ত গ্যাপ সার্টিফাইড, সরকারের উত্তম কৃষি চর্চার আওতায়। সেখানে রূপালী, হাড়িভাঙ্গা, ব্যানানা, কিউজাই সহ 32 প্রজাতির আমের চাষ হয়।
ভালো লাভের আশায় জাতীয় ফল মেলায় আম নিয়ে এসেছেন। ভোক্তাদের জন্য ভালো যে অল্প মূল্যেই হচ্ছে যে আম ওনারা হাতের নাগালেই পাচ্ছেন। এবারের ফল মেলায় পাওয়া যাচ্ছে আম, কাঁঠাল, আনারস, লিচু, জাম সহ শতাধিক প্রকারের দেশীয় ফল, সাথে সফেদা, ডালিম, তিন সহ বিদেশি ফলের দেশীয় জাতও পাওয়া যাচ্ছে। এখানে অনেক ধরনের ফল ছিল, ড্রাগন, কাঁঠাল, আম, তারপরে আনারস। কাঁঠাল ফলটা বেশি ভালো লাগছে কারণ কাঁঠাল অনেক বড় বেশি, তাই প্রতি বছর এই ফলের মেলাটা খুবই সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে আসাটা ভালো লাগে। মেলায় সরকারের বিভিন্ন কৃষি গবেষণা সংস্থা তাদের উদ্ভাবিত ফলের জাত নিয়ে অংশ নিয়েছেন। গবেষকরা বলছেন নতুন জাত কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। কৃষক কিন্তু আমাদের দেশের কৃষক খুবই আগ্রহী, তারা যে কোনো প্রযুক্তি খুব সহজে গ্রহণ করতে চায় এবং যখন সে ভালো ক্রেতা পাবে তখন কিন্তু এই যে মার্কেট লিঙ্কেজটা তৈরি হবে, তখন কৃষক আরও বেশি আগ্রহী হবে। আমরা উদ্যান ফসলের যে আমাদের গবেষণা আছে সেখানে যে ফসলগুলো আছে, আমাদের বিনা লেবু আমাদের জাত বের হয়েছে, গভর্নমেন্ট অনুমোদন করেছে। সফেদা আছে, সফেদা আপনি এই ফলটা দেখতে পারেন, প্রায় 400 গ্রাম ওজন এক একটা ফল হবে। সরকারি 26টি সহ সব মিলিয়ে 75টি বাগান ও প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। অষ্টম দিনের মতো ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে আজ। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। গভীর রাতে ইরানে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। এসবের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে জড়িত প্রতিষ্ঠান, প্রতিরক্ষামূলক গবেষণা এবং আধুনিকায়ন সংস্থা। ইসরায়েলের দাবি, ইরানের 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এতে নিহত হয়েছেন এক কমান্ডার। স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। আহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের অফিস। দেশটির সংবাদ মাধ্যম জানায় এটি কোনো ভূপাতিত বা প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়, বরং পূর্ণাঙ্গ একটি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরে আঘাত হেনেছে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে জানান, হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে পুরো অঞ্চল জুড়ে নরক নেমে আসবে। ইরান ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে আজ জরুরি বৈঠক বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। পাশাপাশি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইরানের পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে এক বৈঠকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব শরণার্থী দিবস আজ। 8 বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তৃতীয় দেশে পুনর্বাসন বাধাগ্রস্ত হবে প্রত্যাবাসন, বলছে কমিশন। দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ঝুঁকিপূর্ণ 11 জেলার মধ্যে সর্বোচ্চ সংক্রমণ বরগুনায়। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মশা নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনীর 5 গ্রাম। ভেসে গেছে মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন স্থানীয়রা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।